এই যে চারটা সাবজেক্ট, কোর্স সাবজেক্ট না, চারটা কোর্স আমি নিব। তো প্রথমে আসতেছে 443। এখন আমাদের ক্লাসের কিছু নিয়ম মেনে চলতে হবে। তোমাদেরকে অবশ্যই 5 মিনিটস এর ভিতরে ঢুকতে হবে। ঢোকার জন্য তোমার 5 মিনিট আগেই ব্যবস্থা করা থাকবে, 5-10 মিনিট আগে ব্যবস্থা করা থাকবে। তোমরা প্রত্যেকদিন ক্লাস, যে শিডিউল ক্লাস, সেই শিডিউল ক্লাসের 5 মিনিটের ভিতরে তোমরা সবাই ঢোকার চেষ্টা করবা। অ্যাটেন্ডেন্স 5 মিনিটের ভিতরে ক্লোজ হয়ে যাবে। এখন আমরা যদি কি চেষ্টা করি, রুটিনটা দেখি। রুটিন আমাদের বুক, বুক গেল এখানে। দেখো ঠিক আছে, দেখা যায় রুটিনটা? স্যার এখানে তো একটা পিডিএফ ফুল বুক দেখাচ্ছে। হ্যাঁ, ওটা পরে আসতেছে। তোমাদের ই দেখা যায় না? না স্যার, রুটিন দেখা যাচ্ছে না। রুটিন দেখা যায় না। স্টপ শেয়ার। এখন আসলাম, এবার ইয়েস স্যার। স্যার তার মানে আমাদের শনিবারে 11টায় ক্লাস, 443। সোমবার এবং মঙ্গলবার 11টায়। তার মানে 2 দিন 11টায়, একদিন 10টায়। ঠিক আছে? ইয়েস স্যার। তো প্রত্যেক দিন এই যে 11টায় ক্লাস, তোমরা 11টা বাজার 5 মিনিট আগে ঢুকে যাবা এবং 11টা 5 পর্যন্ত আমরা অ্যাটেন্ডেন্স নিব। এটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপার। এরপরে কি করতে হবে, কি করা হবে, সেগুলো আমরা আলাপ করব। আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। রোল নম্বর, তোমরা তো 16 ব্যাচ তাই না? 16 দিয়ে শুরু। জি স্যার। তাহলে রোল নম্বর 1। ইয়েস স্যার। 2, Present, sir. 3। আচ্ছা, রোল নম্বর 3 কি অ্যাবসেন্ট, নাই রোল নম্বরের স্টুডেন্ট নাই? স্টুডেন্ট আছে স্যার, মানে ওর একটু কানেক্টিভিটি প্রবলেমের কারণে আসতে পারতেছে না আজকে। আচ্ছা, তাহলে তোমরা একটু বলো, তোমাদের কি সিরিয়ালি সব স্টুডেন্ট আছে না কোনো জায়গায় গ্যাপ আছে, এটা আমাকে বলো। জি স্যার, 32 আর 43 বাদ। হ্যাঁ, স্যার 32 আর 43 বাদ। 32, আচ্ছা, আর 43। জি স্যার। আর বাকিগুলো সব আছে, ওকে। রোল নম্বর 4, প্রেজেন্ট স্যার। 5, Present, sir. The 5 present. 6, 7, 8, Sir, roll 8 present. 9, Yes, sir. Rule 9 present. 10, Yes, sir.
11, Present, sir. 12. Yes, sir. তোমাদের ভিডিও থাকলে ভিডিও অন করে দিবা, তোমাদেরকে তো আমি চিনি না। অ্যাটেন্ডেন্সের সময় ভিডিওটা অন করে দিও। 12, Yes, sir. 13, 13, Present, sir. 14, 15, Yes, sir. 16, Yes, sir. 16. Yes, sir. তোমার ভিডিও অন হয় নাই। (16) 17, Yes, sir. 18, Yes, sir. স্যার আমি পিসিতে তো আমার হচ্ছে ওয়েবক্যাম নাই স্যার। আচ্ছা 19, ইয়েস স্যার। স্যার আমি ডেস্কটপে, আমার ওয়েবক্যাম নাই। হ্যাঁ ওয়েবক্যাম লাগাই নিতে হবে তো, তোমাদের যখন ক্লাস নিব ওয়েবক্যাম ছাড়া হবে না, ওয়েবক্যাম খুবই জরুরি। ওয়েবক্যাম একটা লাগাই নিও। আমি এই দেখো এখন লাগাইলাম আমার ল্যাপটপ, বাট কেন যেন ভিডিওটা আসতেছিল না, তারপর আবার একটা ওয়েবক্যাম ম্যানেজ করে যে লাগাইলাম। 20, Yes, sir. 21, Yes, sir. 21, Yes, sir. 21, 22, 22, 9, oh 22 to 9, 23, Yes, sir. 24, Yes, sir. Sir, webcam নাই sir. ওয়েবক্যাম নাই, ওয়েবক্যাম নিতে হবে তো, Next class থেকে sir. একটু লাগিয়ে নিও। 24, 25, 25, 26, 27, Yes, sir. 27, Yes, sir. কি ভিডিও নাই? ক্যামেরাটা ভালো না, অন করেছি হুম স্যার, ক্যামেরা অন করেছি। দেখা যায় না। ক্যামেরাটা একটু খারাপ। 27, 28, Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 30, sir. 31, Yes, sir. স্যার আমি ডেস্কটপ থেকে জয়েন করছি। ওকে। নেক্সট ক্লাসে কিন্তু ম্যানেজ করে নিও, হ্যাঁ? জি স্যার।
32 এই 31 কে স্যার আমি তুমি জি স্যার। 32 32 9 33 34 Yes, sir. 35 Yes, sir. 35 কে Yes, sir. তুমি Yes. 36 Yes, sir. 37 Yes, sir. 38 Yes, sir. 39 38 তুমি না Yes, sir. 39 Yes, sir. 39 Yes, sir. ছবি আসে না যে স্যার ওয়েবক্যামের প্লেসমেন্টটা ঠিক মতো হয়নি। 40 Yes, sir. 40 41 Yes, sir. 42 Yes, sir. 44 Yes, sir. 45 45 9 46 Yes, sir. 47 46 কই তুমি 47 Present, sir. 48 Yes, sir. 49 Yes, sir. 49 কই স্যার আমিও স্যার ইয়া থেকে মানে ডেস্কটপ 50 Yes, sir. কেউ বাকি আছো বাকি আছো নাকি কেউ নাই ঠিক আছে আমরা এই কোর্সে কি করতে যাব সেটা এখন দেখি সবই 34 স্যার ক্লাসটা কি রেকর্ড করা হবে? হ্যাঁ ক্লাসটা কি স্যার রেকর্ড করা হবে? রেকর্ড চাও তোমরা রেকর্ড দরকার আছে স্যার থাকলে সুবিধা হতো। সুবিধা হতো জি স্যার। আচ্ছা। এইটাই তো ক্লাস না এটা আর দিয়ে লাভ নেই এটা আমরা তো এই ক্লাসে কি করব সেটা শুধু শোনাবো সেটাই আলাপ করবো তাহলে ক্লাসগুলো আমরা রেকর্ড করব হ্যাঁ ঠিক আছে ওকে স্যার। এখন আসো আমরা আসলে কি করতে যাচ্ছি কি করতে চাই আগের ক্লাসের সাথে কিন্তু মিলবে না তোমার স্যারেরা যেভাবে ক্লাস নিয়েছেন যেভাবে প্রশ্ন করেছেন ওইটার সাথে মিলবে না আমারটা নতুন নতুন ভাবে ক্লাস হবে নতুন ভাবে টেস্ট হবে নতুন ভাবে পড়ানো হবে সেই জিনিসগুলো যেখানে তোমাদের সমস্যা হবে আমি শুধু শেয়ার করব আমি পড়াবো না তোমাদের পড়া তোমরাই পড়বা কারণ তোমরা এখন বড় হয়ে গেছো এটাকে বলা হয় আউটকাম বেসড এডুকেশন ওবিই বলা হয় আউটকাম বেসড এডুকেশন আমরা এখন যেটা দেখবো আমরা কি পড়বো কি শিখবো আর কি করতে পারবো সেই টার্গেট আমরা এখানে আজকে সেট করে ফেলবো এটা হচ্ছে আউটকাম বেসড এডুকেশনের শুরু
এভাবেই করতে হয়। তা আসো আমরা দেখি কি করি। এই কোর্সটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে, এই জন্য এখানে লেখা আছে ফ্যাকাল্টি। কোন ফ্যাকাল্টি? আমাদের ফ্যাকাল্টির নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। আমরা কোন ডিপার্টমেন্টের? আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। কি প্রোগ্রামের আন্ডারে আমরা এই কোর্সটা পড়ব? সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ব্র্যাকেটে মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জি। এই কোর্সটার নাম কি? 443। কোর্সের টাইটেল কি? ফিজিক্যাল মেটালার্জি অফ স্টিল অ্যান্ড হিট ট্রিটমেন্ট। কত ক্রেডিটের কোর্স এটা? 3 ক্রেডিট। তার মানে বুঝতেছই 3টা ক্লাস, 1 আওয়ারের 3টা ক্লাস এভরি উইক। এই কোর্সটার ধরন কি? এই কোর্সটার ধরন হচ্ছে ডিপার্টমেন্টাল কোর কোর্স। ডিপার্টমেন্টাল কোর কোর্স। এই তোমাদের সিআর নাম হচ্ছে তুর্য না? জি স্যার। রোল নম্বর কত? স্যার আমি 11 নাম 11। আর কি 11। ফিজিক্যাল মেটালার্জি অফ স্টিল অ্যান্ড হিট ট্রিটমেন্ট গেল ডিপার্টমেন্টের, এটা কোর কোর্স। এই কোর্সটা সেই স্টুডেন্টরাই নিতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে যদি সেই স্টুডেন্টের এই কোর্সটা করা থাকে। কোনটা এটা? 231। স্যার 213 হবে না? 213 213 হ্যাঁ, লেখা ঠিকই আছে। আমি না দেখে বলছি তো, যদি ভুল হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কোর্সের টাইটেলটা কি ছিল? ফেজ ডায়াগ্রামস এন্ড ট্রান্সফরমেশনস। এখন কোর্স কন্টেন্টের দিকে যদি আমরা তাকাই, দিস ইজ আওয়ার টোটাল সিলেবাস। কনডেন্সড ফর্মে এটাই আমাদের সিলেবাস। কি কি পড়বো? স্ট্রাকচারাল কনস্টিটিউয়েন্ট অফ স্টিলস, structure property relation in plain carbon steel, austenitic, martensitic, duplex, ferritic stainless steels, influence of alloying elements on the iron carbide diagram, heat treatment of steels। দেখো আমাদের টাইটেলের সাথে মিলিয়ে নাও, আমাদের কোর্স টাইটেল ফিজিক্যাল মেটালার্জি অফ স্টিল। এখান থেকে এই পর্যন্ত এই যে স্ট্রাকচারাল, এইটুকু হচ্ছে ফিজিক্যাল মেটালার্জি অফ স্টিল। এরপরে আসতেছে হিট ট্রিটমেন্ট অফ স্টিলস। সেই হিট ট্রিটমেন্টের আন্ডারে অনেক রকমের হিট ট্রিটমেন্ট আছে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানিলিং হিট ট্রিটমেন্ট, নরমালাইজিং হিট ট্রিটমেন্ট, হার্ডেনিং, টেম্পারিং। এই জিনিসগুলো পড়তে গিয়ে আমরা শিখবো টিটিটি, সিসিটি, হ্যাঁ, টেম্পারেচার টাইম ট্রান্সফরমেশন ডায়াগ্রাম, CCT, continuous cooling transformation diagram। আমরা পড়বো অস্টেম্পারিং, মারটেম্পারিং, hardenability, secondary hardening,
case hardening. তোমরা দেখতে পাচ্ছ না একটু বড় করতে হবে? দেখতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। Case hardening and surface hardening procedures, heat treatment of non-ferrous alloys, defects in heat treatment, thermomechanical treatment of steels, heat treatment of complex shaped components, heat treatment of cast irons. এটাই হচ্ছে আমাদের সিলেবাস, কিন্তু আমি এখানে একটু জিনিস পড়াবো না, সেটা হচ্ছে এই জায়গাটা, এইটা আমি পড়াবো না। হিট ট্রিটমেন্ট অফ নন ফেরাস অ্যালয়েজ, এটা পড়াবো না কেন? এটা পড়াবো না কারণ এটা তোমরা যখন 3, 4, 4, 5 অথবা অন্য আরো কোনো জায়গায় এইটার সাথে যখন কোর্স তৈরি করা হয়, কোর্স অন্য জায়গায় ডুপ্লিকেট হয়ে আছে এবং অন্য জায়গায় তোমরা পড়ো, এই জন্য এই জায়গায় আমরা 2 বার একই জিনিস পড়িয়ে তোমাদের সিলেবাসটা বড় করতে চাই, এই জন্য এটা এখানে বাদ। আরেকটু বাদ ছিল, বাদ দিয়ে দিয়েছে, আরেকটা কোর্স ছিল এখানে, স্ট্রেংথেনিং মেকানিজম অফ স্টিল, এটা ছিল, সেটাও আমরা বাদ দিয়ে দিয়েছি কারণ অলরেডি তোমরা 3 to 1 ক্রিস্টাল ডিফেক্টস, ডিফরমেশন এন্ড ফ্র্যাকচার এরকম একটা কোর্স তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো। 3 to 1 এই কোর্সটার নাম, এই কোর্সের নম্বর। এই কোর্সে ওখানে তোমরা স্ট্রেংথেনিং মেকানিজম অফ স্টিল পড়িয়েছো, এই জন্য আমরা এটা এখানে করব না। 2টা আর্টিকেল বাদ যাবে আর বাকিগুলো পড়ানো। ঠিক আছে, কোর্স কন্টেন্ট গেল। দেখো কোর্স অবজেক্টিভ, কোর্স অবজেক্টিভ, এই কোর্সটা আমরা কেন পড়াচ্ছি, আমাদের টার্গেটটা কি? সেটা দেখো, কোর্স অবজেক্টিভের ভিতরে লেখা আছে টু টিচ স্টুডেন্টস the chemical compositions, microstructure, property relation of steels, এটা আমরা পড়াবো, শেখানোর চেষ্টা করব। To teach students the reasons and basis of the treatment of ferrous alloys, আমরা হিট ট্রিটমেন্ট কেন করব, কিভাবে করব, এর বেসিসটা কি, এর সায়েন্স কি হিট ট্রিটমেন্টের, সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে বেসিক টাইপস অফ হিট ট্রিটমেন্ট দেখব, ভেরিয়াস হিট ট্রিটমেন্ট রিলেটেড ডিফেক্টস কিভাবে তৈরি হয় সেগুলো আমরা দেখব। আইডেন্টিফিকেশন অফ হার্ডেনেবিলিটি স্টিল, একটা স্টিলকে আমরা স্ট্রেংথ বাড়াইতে চাচ্ছি, হার্ডেনিং করতে চাচ্ছি, সে তার হার্ড হওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা তো আমাদের জানার দরকার আছে। যেমন মনে করো উদাহরণটা এরকম, একটা ছেলে আর্টস নিয়ে পাস করেছে 3rd ডিভিশন, জিপিএ 2.5, সিজিপিএ 2.5 নিয়ে পাস করেছে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েটও 2.5 নিয়ে পাস করলো, আর্টস কিন্তু সায়েন্স না, পাস করলো, তাকে আমি বুয়েটে ভর্তি করে ইঞ্জিনিয়ার বানাইতে চাই, ইজ ইট পসিবল? এটা পসিবল না, কারণ আমাকে আগেই দেখতে হবে সে ইঞ্জিনিয়ার হওয়ার মতো উপযুক্ত কিনা, মানে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সে ফিট কিনা, এটা আমাকে দেখে নিতে হবে। একইভাবে একটা স্কিলকে আমি হার্ড করতে যাব, স্ট্রেংথ বাড়াইতে যাব,
তার হার্ডেনেবিলিটি, সে হার্ড হওয়ার উপযুক্ত কিনা সেটা আমরা চেক করব। কিভাবে চেক করে আমরা এটা দেখি। ইউজ অফ দি হার্ডেনেবিলিটি ডেটা ফর টার্গেটেড প্রপার্টিজ। তাহলে যে হার্ডেনেবিলিটি যে ডেটা আমরা পাবো সেটা আমরা রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করব। সবকিছু কিন্তু রিয়েল লাইফ হবে, যদিও অনলাইনে অনেক লিমিটেশন, বাট সবকিছুই আমরা রিয়েল লাইফের দিকে তাকিয়ে দেখব। এরপরে আর কি পড়াবো? টু টিচ স্টুডেন্ট, কেন পড়াবো? হ্যাঁ, টু টিচ স্টুডেন্টস দি ইম্পর্টেন্স অফ সারফেস হার্ডেনিং, বেসিক প্যারামিটার্স ফর সারফেস হার্ডেনিং, অ্যাভেলেবল টেকনিক্স ফর সারফেস হার্ডেনিং, selection and practice of proper surface hardening techniques, as well as parameters for competitive product design. বুঝতেই পারতেছো, আস্তে আস্তে দেখতেছো তো ডিপে চলে যাচ্ছে কিন্তু। এখন কিন্তু চ্যালেঞ্জ চলে আসতেছে, শুধু পড়লে হবে না, আমরা পড়বো, ডিজাইন করব। শুধু ডিজাইন করলে হবে না, আর একজনের তুলনায় ভালো প্রপার্টি, কম খরচ, কম্পিটিটিভ প্রোডাক্ট ডিজাইন, দ্যাট ইজ প্যারামিটার্স ফর কম্পিটিটিভ প্রোডাক্ট ডিজাইন, এটা আমরা শেখার চেষ্টা করব। আর কি করব? টু টিচ স্টুডেন্টস the challenges in heat treatment of stainless steel, tool steels and customers. আমরা যে হিট ট্রিটমেন্ট পড়লাম, কনভেনশনাল হিট ট্রিটমেন্ট, সারফেস হিট ট্রিটমেন্ট, এটা নরমাল স্টিলের জন্য যত সহজে অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু স্টেনলেস স্টিল, টুল স্টিল এবং কাস্ট আয়রনের জন্য অ্যাপ্লাই করা অনেক কঠিন কাজ, ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জগুলো কি আমরা দেখার চেষ্টা করি। দেখো, কোর্স অবজেক্টিভ এটা, কোর্স অবজেক্টিভ এটা হইলেও ছাত্ররা যে আসলে সেই তার দিয়ে এই অবজেক্টিভ পূরণ হবে কি হবে না, এটা আমাদের যাচাই বাছাইয়ের আরেকটা প্যারামিটার থাকবে। সেই প্যারামিটার হচ্ছে যে কোর্স লার্নিং আউটকাম। কোর্স লার্নিং আউটকাম অনেক সময় CLO বলে, অনেক সময় CO বলে, কোর্স আউটকাম, কোর্স লার্নিং আউটকাম। এই কোর্সটা যদি পড়ে সে ছাত্রের কি পারা উচিত, কি কি পারা উচিত একটা ছাত্র যদি এই কোর্সটা একজন ছাত্র কমপ্লিট করে ফেললো। তো কমপ্লিট করে ফেললাম, আমি কিছু পারি না, তাহলে কিন্তু হয় নাই, তাহলে ওটা আউটকাম বেসড এডুকেশন হলো না। প্রত্যেকটা কোর্স শেখার পর ছাত্ররা অবশ্যই অবশ্যই কিছু টার্গেটেড কাজ তাকে পারতে হবে। যদি পারে দেন তোমার এই কোর্স পড়ানোর উদ্দেশ্য সফল হলো। সেটা কি? ডিফারেন্সিয়েট করতে পারতে হবে, প্লেন কার্বন স্টিল কি, মাইক্রো অ্যালয় স্টিল কি, লো অ্যালয় স্টিল কি, হাই অ্যালয় স্টিল কি, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করার যোগ্যতা অর্জন করতে হবে। যদি পারে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ কিছুটা আউটকাম আমরা ছাত্রদের কাছ থেকে পেয়েছি। আর কি? ছাত্রর যোগ্যতা অর্জন করতে হবে যেন সে এক্সপ্লেইন করতে পারে, explain the influence of alloying elements on iron carbon diagram, iron carbon diagram or iron carbide diagram, যেটাই বলো না কেন সেই ডায়াগ্রামটা তার মুখস্থ থাকতে হবে। চোখ বন্ধ করে সে বলতে পারবে যে এখানে এই ঘটনা ঘটে, এখানে এই ঘটনা ঘটে, এইটাই পাওয়া যায়, হ্যাঁ এই জিনিসটা তার জানতে হবে, জানা থাকতে হবে। এরপরে কি? মাইক্রোস্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপ অফ ভেরিয়াস স্টিল। একটা স্টিলের কেমিক্যাল কম্পোজিশন এই, তার মাইক্রোস্ট্রাকচার এই, সেখান থেকে আমি কি কেমিক্যাল প্রপার্টি তার কাছে আশা করি, কি ফিজিক্যাল প্রপার্টি আশা করি, কি মেকানিক্যাল প্রপার্টি আশা করি, এই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। যদি করতে পারি তাহলে এই কোর্সটা 50% সফলতা পেল। এরপরে আসো ফিক্স এসেনশিয়াল প্যারামিটার্স
needed for heat treatment, considering the chemical compositions, shape, size of the object to be heat treated. দেখো আরো চ্যালেঞ্জ চলে আসছে, শুধু ওইটুকু পারলে হবে না, কি পারতে হবে? যে কোনো একটা অবজেক্ট আমার হাতে দিয়ে দিবে, ডিপেন্ডিং অন শেপ, সাইজ, সেই প্রোডাক্টটার হিট ট্রিটমেন্ট করার কেমিক্যাল কম্পোজিশনের বেসিসে তার হিট ট্রিটমেন্টের যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলো আমাকে ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করার, সেট করার যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করে সেটা রিয়েল লাইফে নিয়ে যেতে হবে। এরপরে 75% কমপ্লিট। এবার আমি যদি 75 থেকে উঠাই, এটা 100 এ নিয়ে যেতে চাই, আউটকাম বেসড এডুকেশন, ডিজাইন। এবার চলে আসতে হবে ডিজাইনে। তুমি ইউ আর এ কনসালটেন্ট। ডিজাইন and troubleshooting. Design and troubleshoot related to the schedule for the conventional heat treatment, as well as surface hardening of plain carbon and alloy steels and cast iron. দেখছো, তুমি কনসালটেন্ট হয়ে গেছো। এই পর্যন্ত যে পারবে, he is fully successful for this course 443। তাহলে বুঝতেই পারতেছো যে আগে যা পড়েছো, যেভাবে পড়েছো, সেখানে কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। সেখানে কি ছিল? অ্যাকাউন্টেবিলিটি ছিল 3 জিপিএ পেয়েছি, 2.5 পেয়েছি, 4 পেয়েছি, 3.8 পেয়েছি, হ্যাঁ এইটা ছিল। বাট এখানে ওইটা না, সিজিপিএ এর সাথে আউটকামের কোনো সম্পর্ক নাই। যে কোনো একটা 2.5 পাওয়ার ছেলে, 2.6 পাওয়ার ছেলে, সে হয়তো 100% আউটকাম বেসড এডুকেশন সে করতে পারে, ফুলফিল করতে পারে। 4 পাওয়া মানেই না যে ওই ছেলেটা আউটকাম বেসড এডুকেশন তার ভিতরে আছে, না, এটা হবে না। বাইরের দেশে এই জন্য কোনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইসব বলে কিছু নেই। সেখানে কে কতটুকু জানে, কে কতটুকু পারে, কে কতটুকু বুঝে, এবং কে কতটুকু বুঝাইতে পারে, কে কতটুকু কাজ করে দিতে পারে, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ আউটকাম বেসড এডুকেশন। এরপরে আসো, আমি তোমাদের বলেছি আমি পড়াবো না, কিন্তু বলতে পারো স্যার এটা আবার কি কেমন কথা বললেন, সারা জীবন পড়ে আসলাম, স্যাররা পড়াইলো, আপনি একেবারে পড়াবেন না। হ্যাঁ, পড়াবো না কথাটা ঠিক না, অল্প পড়াবো, খুবই সামান্য পড়াবো। যেমন মনে করো এই কোর্সটা পড়ার জন্য যদি 150 ঘন্টা সময় ব্যয় করতে হয়, তার ভিতরে শুধুমাত্র আমি পড়াবো 40 ঘন্টা, শুধু আমি পড়াবো 40 ঘন্টা। এটা জাস্ট একটা থাম্ব রুল। তুমি পড়বা ইন্ডিপেন্ডেন্ট লার্নিং, ছাত্রকে পড়তে হবে 90 আওয়ার্স। তার মানে বুঝতেই পারতেছ যে টিচারের খুব একটা বেশি কিছু নাই। হ্যাঁ, টিচার গাইডলাইন দিবে, অলওয়েজ গাইডলাইন দিবে, অলওয়েজ ট্রাবল শুট করার জন্য হেল্প করবে, অলওয়েজ ডিফিকাল্ট জায়গায় সেটাকে ভেঙে চুরে সহজ করে দিবে, মসৃণ করে দিবে, সব ঠিক আছে। বাট মেন পড়া 90 ঘন্টা পড়তে হবে। আমি যদি পড়াই তোমাকে 50 ঘন্টা, তোমাদেরকে পড়তে হবে 125 ঘন্টা। এই প্রপোর্শনে চলে যাবে। তার মানে তোমাদের কাজ, এর মানে টিচাররা হবে পার্ট টাইম, ছাত্ররা হবে ফুল টাইম। ছাত্রদের কাজ, ছাত্রদের পড়তে হবে। পার্ট টাইম কখনো ছাত্র হয় না, ছাত্র আসলে ফুল টাইম হতে হয়। এই জন্য আমরা কিন্তু আসলে কিছু শিখতে পারছি না, আমরা কিন্তু আসলে দেশকে দিতে পারছি না। আমরা সিজিপিএ উদ্ধার করে তারপরে জিআরই টোফেল দিয়ে বাইরে চলে যেতে পারছি সহজেই, বাট সেখানে গিয়েও খুব বেশি ভালো কিছু কেউই আমরা করছি না, খুব সামান্য। আইবিএম এ চাকরি করা মানে কিন্তু ভালো কিছু করছো না।
ইন্টেলে চাকরি করা মানেই তুমি ভালো কিছু করছো না। ইন্টেলে গিয়ে তুমি কি করেছো, তোমার কন্ট্রিবিউশন কি, যেখানেই চাকরি করতেছো সেখানেই তোমার কন্ট্রিবিউশন কি, তুমি টিম লিডার কিনা, তুমি পলিসি মেকার কিনা, দ্যাট ইজ দ্য আউটকাম। একটা টিমের আন্ডারে অনেকেই কাজ করতে পারে, কিন্তু টিম লিডার যদি হইতে পারো দেন আমি বলবো যে হ্যাঁ একটা ভালো কিছু করেছো। এরপরে আসো ট্রান্সফারেবল স্কিল। তুমি যে শিখেছো আরেকজনকে কি কি দিতে পারবা, আরেকজন তোমার কাছ থেকে কি কিভাবে উপকৃত হতে পারে। ট্রান্সফারেবল স্কিল এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন স্কিল, অন হিট ট্রিটমেন্ট, স্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপ অফ ফেরাস অ্যালয়েস, এটা করতে পারতে হবে। আর কি প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, তৈরি করতে হবে এই কোর্সের মাধ্যমে। এই কোর্স রিলেটেড যে প্রবলেম সেগুলো সলভ করার জন্য তোমাকে স্কিল তোমার ভিতরে নিয়ে আসতে হবে, ফর কনভেনশনাল এন্ড সারফেস হার্ডেনিং স্কিল। এরপরে কি বললাম না, ওই জিনিসটাই আবার আসতেছে, অন্য ফর্মে আসতেছে। কনসালটেন্ট কখন, একজন কনসালটেন্ট কখন হবে? ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলস তার ভিতরে থাকতে হবে। টু ম্যানিপুলেট সার্ভিস প্রপার্টিজ থ্রু কেমিক্যাল কম্পোজিশনস and heat treatment parameters and schedule of ferrous alloys, এই জিনিসগুলো তাকে শিখতে হবে। এখন আমরা আসি, এগুলো তোমাদের জানা আছে, মেথড অফ ডেলিভারি, একটা আছে লেকচার, আমি অল্প অল্প কথাবার্তা বলবো, বাকিটা তোমরাই পড়বা। অ্যাক্টিভ লার্নিং মানে তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট তোমাদেরকে লার্ন করতে হবে। কোঅপারেটিভ লার্নিং ডিসকাশন টাইপের হবে, নিজে নিজে পড়তে হবে, আমি লেকচার দিব। এই তিনটা এখানে পার্ট আছে যেটা আমি আগে দেখে এসেছি, 40, 90, 20। এখানে হচ্ছে লেকচার যদি বলি 40 হয়, অ্যাক্টিভ লার্নিং তোমার লার্নিং হতে হবে 90। কোঅপারেটিভ লার্নিং মানে তুমি তোমার বন্ধুদের সাথে ডিসকাস করে পড়তে পারো, তুমি আমার সাথে ডিসকাস করতে পারো, দ্যাট ইজ কোঅপারেটিভ লার্নিং। অ্যাসেসমেন্ট কিভাবে হবে এটা আর নতুন কিছু নয়, তোমরা জানো, কিন্তু আমার এই অ্যাসেসমেন্টের জন্য এখানে দুইটা আমি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে রাখবো। একটা হচ্ছে ক্লাসে প্রেজেন্ট আছে, আরেকটা হচ্ছে যে ক্লাসে কে রেসপন্স করতেছে তাকে আমি মার্ক করে রাখবো, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ক্লাস টেস্ট। তার মানে কোন স্টুডেন্ট যদি ক্লাসে রেসপন্স না করে সে কিন্তু ওই যে তোমার ওই যে ক্লাস টেস্টের একটা ক্লাস টেস্টের মার্ক সে 0 পেয়ে যাবে। তোমাকে ক্লাসে অবশ্যই রেসপন্স করতে হবে, এবং রেসপন্সের জন্য রেসপন্স করলে হবে না, রিয়েলি প্রশ্ন করার মতো, রিয়েলি বুঝার মতো রেসপন্স করতে হবে। বই তোমাদের জন্য খুবই ভালো খবর, সেটা হচ্ছে যে কোনো বই পড়া লাগবে না, অনলি ওয়ান বুক, আমার একটা লেখা বই যেটা ফুল কোর্স আমি নিজেই লিখে তোমাদের জন্য এই পিডিএফ ফর্মে, দেখো আমার টিমসে ওখানে আপলোড করা আছে, তোমরা চাইলে আমি মেইল করেও দিয়ে দিতে পারি। পিডিএফ এর এই বইটা আমার লেখা 242 পৃষ্ঠার ভিতরে, মনে করো যে অ্যাক্টিভ হয়তো 220 পৃষ্ঠা, এই 220 পৃষ্ঠা আমরা 35টা লেকচারে শেষ করব। তার মানে তোমাদের প্রত্যেক দিন ক্লাসের আগে সবাইকে 6 পৃষ্ঠা থেকে 7 পৃষ্ঠা পড়ে আসতে হবে এভরিডে ক্লাসে আসার আগে। আমি শুধু ওই সিলেবাসটুকু, ওই পড়াটুকু, কন্টেন্টটুকু ওপেন করব এবং পেজ বাই পেজ তোমাদের ছাত্রদের কে কোথায় বুঝো নাই সেইটার উপরে লেকচার দিয়ে দেবো। দ্যাট ইজ আউটকাম বেসড এডুকেশনের লেকচার দেওয়া। তোমাদের আগে যেটা করেছো, টিচাররা চলে আসছে, আসার পরে বোর্ডে গেছে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত 50 মিনিট হড়হড় করে লিখছেন,
লিখে টিকে চলে গেছে, প্রশ্ন করারও সুযোগ নাই, বোঝারও সুযোগ নাই, স্যার চলে গেছে। আবার কিছু কিছু স্যার আসছেন, এসেই পাওয়ার পয়েন্ট অন করে দিয়েছেন, পাওয়ার পয়েন্ট অন করার পরে লেকচার দিয়ে দিয়েছেন, লেকচার দিয়ে বাস ঘন্টা পড়ে গেছে, স্যার ঘন্টা পড়ে গেছে, তোমরা হয়তো বলো যে স্যার ঘন্টা পড়ে গেছে, স্যারের ঘন্টা পড়ে যাওয়ার সাথে সাথে ক্লোজ করে চলে গেলেন। আর কিছু কিছু টিচার আসবেন, উনি হয়তো কিছু কথা বলবেন, কিছু বোর্ডে লিখবেন, ঘন্টা পড়ে যাবে, চলে যাবে। এইটা এইভাবে পড়া হবে না, পড়া হবে তোমরা পড়ে আসবা এভরি পেজ, আমি উল্টাবো, এই পৃষ্ঠায় কার কি বুঝার আছে সেটা আমি টোটালি যতভাবে প্রয়োজন ততভাবে আমি না বোঝানো পর্যন্ত আমি নেক্সট পেজে যাব না। তার মানে পড়া কিন্তু আমার কাছে আদায় করে নিতে হবে। আর 3টা রেফারেন্স বুক দেওয়া আছে, এটা 3টা কেন 50টাও তুমি রেফারেন্স বুক হিসাবে ব্যবহার করতে পারো, এটা কোনো ফ্যাক্টর না। বাট আমি এখান থেকে কোনো কিছু পড়াবো না, প্রশ্নও হবে না। আমার পড়ানো এই বইটা কমপ্লিট করব, হিট ট্রিটমেন্ট অফ মেটালিক অ্যালয়েস বাই এম.এ. ইসলাম, এই বইটাই আমি পড়াবো, এটাই শেষ করব এবং এর উপর থেকে প্রশ্ন হবে। এরপরে আসো লেকচার ফরম্যাট, এটা তো আমি দিয়ে দিয়েছি, এগুলো পিও, এটা জি, এটা কি মানে প্রোগ্রাম এডুকেশন আউটকাম, প্রোগ্রাম আউটকাম, এগুলো কিন্তু আমি সব শিখে বলে ফেলেছি। এইটাই হচ্ছে ফার্স্ট লেকচার। দেখছো আজকে যে আলাপ করলাম এটাও কিন্তু লেকচারের পার্ট, লেকচার শিডিউলের পার্ট। তার মানে 1 নম্বর লেকচার শেষ। এটার কোনো রেফারেন্স নাই, এটা জেনারেল রেফারেন্স। আমরা বাংলা বুয়েটে আমাদের নতুন ভিসি স্যার খুব ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন, উনি চাচ্ছেন বুয়েটে ওয়াশিংটন অ্যাকর্ড ফলো করে আগামী 2 টার্মের ভিতরে সমস্ত কোর্সে এই ওয়াশিংটন অ্যাকর্ড ফলো করে পড়ানোর জন্য চেষ্টা করা। এটা ভিসি স্যারের একান্ত ইচ্ছা এবং আমাদের বারবার নোটিশ পাঠানো হচ্ছে যে এই টার্ম থেকেই শুরু, এই টার্ম এবং আগামী টার্মের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে। তা সেই হিসাবে আমিও ওইভাবেই রেডি করে আমি এই টার্ম থেকেই শুরু করার জন্য চেষ্টা করছি। এই যে আমাদের কোর্স আউটলাইন চ্যাপ্টার 1, এখানে মোট আমার বইয়ে দেখবা 7টা চ্যাপ্টার আছে, লাস্ট চ্যাপ্টার পড়াবো না। চ্যাপ্টার 2 হার্ডেনেবিলিটি অফ স্টিল, চ্যাপ্টার 3 দেখো, চ্যাপ্টার 2 আরেকটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে গিয়ে আমরা রিভিউ ক্লাস করব, রিভিউ ক্লাস অন চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 শেষ, এই দেখো রিভিউ ক্লাস অন চ্যাপ্টার 2। চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে, ওই চ্যাপ্টারের উপরে রিভিউ ক্লাস হবে। এইভাবে আমরা এগিয়ে যাব। তারপরে চ্যাপ্টার 4, 5, এখানে 2 বার 5 দেখতেছে মনে হয়, 3 একটা 4 হবে, এত 4 ঠিক আছে, 4, 5, 6 ঠিকই আছে। চ্যাপ্টার 6 এটা লাস্ট চ্যাপ্টার, এখানে দেখো রিভিউ ক্লাস 3টা, রিভিউ ক্লাস অন চ্যাপ্টার 5 না, এটা হবে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এখানে হবে রিভিউ ক্লাস অন ফুল কোর্স, ফুল কোর্সের উপরে রিভিউ ক্লাস হবে। তারপরে তোমার 42 যেটা লেকচার, এটা হচ্ছে ফুল ক্লাস অন ফুল সিলেবাস, সরি রিভিউ ক্লাস অন ফুল ক্লাস। এই হচ্ছে আমাদের ওভারঅল অবস্থা। এটা আমাদের টিমসে আপলোড করা আছে, তোমরা নিয়ে নিও। স্যার আপনার টিমসে ইনক্লুড হওয়ার লিংকটা দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দিয়েছি আমি, ওই যে তোমাদের সিআর এর কাছে আমি দিয়ে দিয়েছি অলরেডি। এরপরে আসো কোর্স লার্নিং আউটকাম ম্যাট্রিক্স। এখানে কি কি আসলে আমরা
করলাম ওই সেই জিনিসটাই। এটা একটা অ্যাকাউন্টেবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, যে আমার ছাত্ররা কি শিখলো, কি পারলো, কি পারা উচিত, এই জিনিসগুলো। এটা তোমরা এখন আসলে অত বুঝবা না, এটার উপরে অনেক লেকচার টেকচার দিলে তারপরে এটা বোঝা যাবে। এটা প্রোগ্রাম আউটকামের 10টা আউটকাম আছে, 12টা আউটকাম আছে ওয়াশিংটন অ্যাকর্ডে, সেটা আবার পিছনে দেওয়া আছে। এই দেখো 12টা দেওয়া আছে। এই 12টার কোন কোন জায়গায় আমরা এখান থেকে কিছু উদ্ধার করতে পারবো। 3 মানে ফুল মার্কস, 2 মানে ওই প্রপোর্শনে 66, আর 1 মানে তো বুঝতেছো 33। হ্যাঁ, এগুলো সব এই জায়গা যদি পড়ো তোমরা, প্রোগ্রাম আউটকাম, পিও, ইঞ্জিনিয়ারিং নলেজ, অ্যাপ্লাই। হ্যাঁ, এখানে দেখো ইঞ্জিনিয়ারিং নলেজ হবে, এই জন্য আমরা 1-এ 3ই ফুল 3 পেয়ে গেছি। 2-এ হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা যদি হিট ট্রিটমেন্ট শিখি, হিট ট্রিটমেন্ট কিভাবে করে, কিভাবে করতে হয় না করতে হয়, সেটা আমরা কিন্তু অ্যানালাইসিস করতে পারবো। এই জন্য দেখো 2-এও 3 নম্বর দেওয়া আছে। হ্যাঁ, এরপরে টু এক্সপ্লেইন দি ইনফ্লুয়েন্স অফ অ্যালোয়িং, আমাদের যে 4টা কোর্স আউটকাম ছিল না, সেই 4টা কোর্স আউটকাম থেকে প্রোগ্রাম আউটকামের কি কি, কত পয়েন্ট, কত ক্রেডিট আমি গেইন করতে পারবো, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্স আর কি, কোর্স লার্নিং আউটকাম ম্যাট্রিক্স। এটা মোট 12টা আউটকাম আছে। দেখো লাস্টে যেটা এই 6 থেকে 12 পর্যন্ত, এটা সবার জন্য কমন, সব কোর্সের জন্যই কমন। এখানে দেখো 6 নম্বর কি, দি ইঞ্জিনিয়ার অ্যান্ড সোসাইটি অ্যাপ্লাই রিজনিং ইনফর্মড বাই contextual knowledge to assess, তারপরে এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি, এটা সিভিলের জন্য যা, এমএমই এর জন্য তাই, এথিক্স এটা আমার জন্য যা, তোমার জন্য তাই, ইন্ডিভিজুয়াল এন্ড টিম ওয়ার্ক, এই চ্যালেঞ্জ আমার জন্য আছে, তোমার জন্য আছে, সবার জন্য এই জিনিসগুলো কমন। 6 থেকে 12 পর্যন্ত কমন। কমিউনিকেশন, তুমি আমি দুইজনেরই কমিউনিকেট করার প্রয়োজন হবে, এবং কমিউনিকেশন সারা জীবন ধরে শিখতে হবে। তো সব জিনিসগুলো এখানে করা আছে আর কি, তোমরা দেখে নিও। যদি মনে করো টিমসে পাচ্ছ না, তাহলে আমি সিআর এর কাছে এটা মেলে অ্যাটাচ করেও পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এই মোটামুটি আমাদের সময়ও শেষ হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা এগুলো করলাম, যেটা আমাদের অ্যাজ পার ক্লাস শিডিউল ছিল, সেটা আমরা শেষ করেছি। অনেক সময় একটু বেশি এগিয়ে যাব, অনেক সময় একটু কম এগিয়ে যাব, সবকিছু মিলে আমাদের সিলেবাস শেষ করতে হবে। এরপরে আমি যদি এটা অফ করে দেই, দিয়ে আবার শেয়ারে যদি ঢুকি, জাস্ট 1 মিনিটের জন্য আমি রুটিন বাক্স শেয়ারটা কি ক্লোজ হয়ে গেল? ক্লোজ, শেয়ার ক্লোজ হয়ে গেল কেন? পিডিএফ না, এটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে ফুল বুক। এই যে এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, বইয়ের ছবি হয়তো, এই বইটাই আমার লেখা। এটা হিট ট্রিটমেন্ট দেখতে পাচ্ছ, 242 পৃষ্ঠা এখানে দেখা যাচ্ছে, 242 পৃষ্ঠা, হিট ট্রিটমেন্ট অফ মেটালিক অ্যালয়েজ। এই যে এইভাবে আমরা প্রথম যখন আগামী ক্লাস আমরা শুরু করব, এইটা হচ্ছে ফিজিক্যাল মেটালার্জি অফ ফেরাস অ্যালয়েজ এন্ড देयर বেসিক হিট ট্রিটমেন্ট অপশনস। এইটার আন্ডারে আমরা এই যে জিনিসগুলো আগামী ক্লাসে শুরু করব। আগামী ক্লাসে আসার আগে তোমাদেরকে আমি অ্যাডভাইস করব, 1 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত যে প্রবলেম আছে, যা যা পড়া আছে সেটা তোমরা পড়ে আসবা। কোন জায়গায় বুঝো নাই সেটা আমাকে জিজ্ঞেস করবা, সেই জায়গাগুলো আমি ডিটেইল ডিসকাস করব। তো এখানে এখন 53 বেজে গেছে, নেক্সট আমাদের ক্লাস আছে। হ্যাঁ, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস কয়টায়?
আগামী ক্লাসও তো মনে হয় 10টায় না 11টায়? স্যার 10টার দিকে আর কি, সোমবার। কালকে নাই? না স্যার, কালকে 443 নেই। আচ্ছা দেখি তো। স্যার ওই টিমসে হচ্ছে একটু আই থিঙ্ক সবাই রিকোয়েস্ট করেছে, আপনি যদি একটু অ্যাকসেপ্ট করে দিতেন সবার রিকোয়েস্ট একটু ভালো হ্যাঁ হতো। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে পর্যন্ত যারা করছে সবাইকে ঢুকিয়ে দিচ্ছি, আজকে আবার ঢুকাই দিব। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তো মনে করে সবাই পড়ে এসো, কিন্তু ভুল করো না। ফোর্থ ইয়ার তোমরা কিন্তু অনেক বেশি শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। যদি না পড়ে আসো তাহলে আমি বুঝে নিব যে, যদি প্রশ্ন না করো তাহলে আমি বুঝে নিব যে তোমরা সব জানো, সব বুঝেছো, ফলে এখান থেকে আমার পড়ানোর কিছু নেই। তোমরা যত জিজ্ঞেস করবা তত তোমরা শিখতে পারবা, এবং আর একজনেরও যত ভুল ভ্রান্তি থাকে, কনফিউশন থাকে, সেগুলো কেটে যাবে। সবাই যত পারো পড়ে আসবা, পড়ে এসে কোন জায়গায় কে বুঝে নাই খাতায় নোট করে নিয়ে আসবা, এবং সেইভাবে পেজ, লাইন, প্যারা, হ্যাঁ প্যারা, লাইন এগুলো সহ তোমার খাতায় লিখে রাখবা। ওইটা নিয়ে আমরা আলোচনা করব, এবং ধীরে ধীরে আমি প্রথমে এসে বলবো যে 1 নম্বর পেজে কার কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা সেকেন্ড পেজে চলে যাবো। এইভাবে আস্তে আস্তে আমাদের 220 পৃষ্ঠার এই বইটা শেষ করতে হবে। তো অনেক ধন্যবাদ তোমাদের, ভালো থেকো। আবার আগামী ক্লাসে দেখা হবে, যখনই ক্লাস হোক দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।